তবে মজার বিষয় হচ্ছে মানে এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করতেছে না, জিনিসটা খুব শান্ত শিষ্ট এরকমই লাগছে, মনে হচ্ছে যে নর্মাল ব্যাপার। তো এত সাহস থেকে মনে চলে আসলো সেটা নিয়ে আমি এখন আমার সেটা নিয়ে টেনশন হচ্ছে। এত সাহস থেকে চলে আসলো যে 13,000 ফিট থেকে জাম্প করব, কিন্তু সেখানে আমার কোনো ফিলিং হচ্ছে না। তো দেখা যাক এখন প্রথম গুড মর্নিং ফ্রম পাতায়া, থাইল্যান্ড। আজকে এখন সময় হচ্ছে লোকাল টাইম 7:22। আমি অপেক্ষা করছি আমার একটা পিক আপ কারের জন্য। পিক আপ কারে কোথায় যাব সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। তবে আমি একটু শোরগোল খুব কম পছন্দ করি, একটু মানে কি বলে এটাকে নীরবে থাকতে যাচ্ছি। এই সমস্ত ভিড়ভাট্টা বা ওয়াকিং স্ট্রিটের যে পার্টি নাইট লাইফ হাউ এগুলো থেকে একটু দূরে থাকতে যাচ্ছি। সেহেতু আমি আসলে আমার যে হোটেল সেটা নিয়েছি একটু দূরে। তো এবং আমি যে এই জায়গাটাতে আসলে স্টে করছি এটা মোটামুটি বলা যায় যে একদমই একটা লোকাল এরিয়া। মানে আমার আশেপাশে যা দেখা যাচ্ছে সবই মানে লোকালদের বাড়িঘর এই ধরনের। যাই হোক, আমার পিক আপ কার চলে আসছে। স্কাই আম কামিং। তো আমার গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠবো, দেখি গাড়ি আমাকে কোথায় নিয়ে যায়। মোটামুটি যত ধরনের এক্সট্রিম স্পোর্টস আছে তার মধ্যে মানে সবচেয়ে জনপ্রিয় যদি বলি সেটা হচ্ছে স্কাই ডাইভিং। তো আজকে আমি স্কাই ডাইভিং করতে চলে আসছি। স্কাই ডাইভিংটা অনেকটা ডেঞ্জারাস এবং মোটামুটি অনেক সাহসেরও দরকার, কারণ 13,000 ফিট থেকে জাম্প করা আসলে চারটিখানি কথা না। তো তারপরে সাহস করে চলে আসছে এখানে, এখন দেখা যাক যে জাম্পটা করি। তো মজার বিষয় হচ্ছে মানে এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করতেছে না, জিনিসটা খুব শান্ত শিষ্ট এরকমই লাগছে, মনে হচ্ছে যে নর্মাল ব্যাপার। তো এত সাহস থেকে মনে চলে আসলো সেটা নিয়ে আমি এখন আমার সেটা নিয়ে টেনশন হচ্ছে। এত সাহস থেকে চলে আসলো যে 13,000 ফিট থেকে জাম্প করব, কিন্তু সেখানে আমার কোনো ফিলিং হচ্ছে না। তো দেখা যাক এখন প্রথমে হয়তো ফিলিংটা হয়ও না, যখন ফ্লাইটা করবে তখন হচ্ছে গিয়ে আসলে এটা বোঝা যাবে। তো এই হচ্ছে ড্রপ জোন যেই কোম্পানিটা যেটা এই স্পোর্টসটা অর্গানাইজ করে, সেই ড্রপ জোনে চলে আসছি আমি। পাতায়া সিটি থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। ওদেরই গাড়ি নিয়ে আসবে এবং নিয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এখানে বিশাল বড় সেট আপ। অ্যাকচুয়ালি এটা মোটামুটি বলা যায় যে একটা এয়ার স্ট্রিপ যেটাকে বলা হয়, মানে সেই এয়ার স্ট্রিপের মতোই একটা ফ্যাসিলিটি এখানে প্রয়োজন হয়, কারণ একটা ফ্লাই করবে, তারপরে ফর্মালিটিসের দরকার পড়ে। কারণ হচ্ছে এত বড় একটা স্পোর্টস করতে গেলে আসলে অনেক ধরনের ফর্মালিটিসের প্রয়োজন হয়, প্রিপারেশন, ডকুমেন্টস, পেপার, অনেক কিছু। আসলে এটা একটা বিগ একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো এটার জন্য মূলত আমি অনেকদিন আগে থেকেই হচ্ছে বুকিং দিয়ে রেখেছিলাম, বা অনেকদিন আগে থেকে এটা আমি প্ল্যান করছিলাম। তো আগে ওজনটা একটু কম ছিল, ওজনটা মনে হয় 2-3 কেজি বেড়েও গেছে বাই দিস টাইম। তো ওজন যত বেশি হবে খরচ তো বেশি, কারণ আকাশে বিমান নিয়ে উঠবে, সুতরাং বিমানে হচ্ছে এটা অনেকটা কার্গোর মতো ব্যাপারটা, যত বেশি ওজন তত বেশি খরচ। এই মুহূর্তে আমি আমার ফর্মালিটিসগুলো মোটামুটি পেপারস ওয়ার্কগুলো শেষ করে চলে আসছি। এই হচ্ছে ভিতরের দৃশ্য, এই পাশে হচ্ছে স্কাই ডাইভিং জোন। এখান থেকে হচ্ছে গেলে ওদের হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে তাদের এয়ার স্ট্রিপ, এখান থেকে বিমানগুলো ফ্লাই করবে, মানে অনেকটা আমরা যেভাবে বিমানে চড়ি অনেকটা ফর্মালিটিসগুলো ওই রকমই। আর এর বাইরে আরেকটা জোন আছে, এই জোনে হচ্ছে তাদের সব যখন ডাইভিং গিয়ারগুলো পরবো তখন আমি ওখানে যাব। তো যাওয়ার আগে আমাকে তখন কল করা হবে, কল করলে হচ্ছে আমি এখানে যাব। যাওয়ার পরে এখানে একটা প্রিপারেশান আছে কীভাবে কী করতে হয়, এটার উপরে একটা ছোটোখাটো একটা ট্রেনিং হবে। ওই ট্রেনিং হওয়ার পরে হচ্ছে আমি জাম্পের জন্য প্রিপেয়ার্ড হব, তারপরে জাম্প করব। এই হচ্ছে এখানকার মোটামুটি অ্যাক্টিভিটিস। তো আমার সিরিয়াল
আসতে আসতে হচ্ছে আমাকে এখানে একটু ওয়েট করতে হবে। কেউ চাইলে এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, পে করে খেতে হবে। পে করে খেতে হবে, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। তো খাবার দাবার কেউ চাইলে ক্ষুধা লাগলে সে খেতে পারবে, এমটি স্টোমাকে জাম্প করতে ওরা না করে। আর বাইরের দৃশ্য তো আছেই, দেখা যাক তারপরে যতটুকু কী করা যায় সেটা করব। আর এখান থেকে একটা ভিডিও আমাকে প্রোভাইড করা হবে, কারণ অত উপরে হচ্ছে নর্মাল ক্যামেরা বা মোবাইল ফোনের এই ভিডিওগুলো করা যাবে না। তো সেই ভিডিওগুলো ওদের 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 যেই ক্যামেরা থাকবে সেই ক্যামেরাতে হচ্ছে ওরা রেকর্ড করবে, রেকর্ড করে পরে হচ্ছে আমাকে ভিডিওটা দিবে। তো এখানে সার্টিফিকেশনের একটা ইয়ে থাকে, সার্টিফিকেটও পাওয়া যায়। আর মোটামুটি হচ্ছে ওদের অ্যাক্টিভিটিসগুলো ওরা করছে। একজন জাম্পার মাত্র জাম্প করলো, আর নিচে যারা গ্রাউন্ড ক্রু আছে ওরা হচ্ছে নিচের সিকিউরিটির ব্যাপারে থাকে। একজন মেয়ে জাম্পার জাম্প করলো। ও বলছে ইটস রেইনিং। যে ওই যে এখানে দেখা যাচ্ছে আমি ওরকম উপর থেকে লাফ দিব, জাম্প করব। এই যে খুব দ্রুত নামছে, কিন্তু এই যে অনেক কীভাবে নামছে। ওরা সবাই সার্টিফাইড জাম্পার, মানে সার্টিফাইড ডাইভার্স। একজনের পিছনে একজন নামছে, এই যে এখান দিয়ে একজন নামলো, মানে হচ্ছে ওরা এক বিমানে গিয়েছিল, এক বিমান থেকে সবাই জাম্প করে এখানে আসছে। তো ওরা হচ্ছে সবাই সার্টিফাইড জাম্পারের জন্য ওরা সার্টিফাইড জাম্প করতে, মানে একলা জাম্প করতে পারছে। কিন্তু যেহেতু আমার ওরকম কোনো সার্টিফিকেশন বা ট্রেনিং নেই, তো আমাকে করতে হবে টেন্ডেম জাম্প করার জন্য আমার সাথে আরেকজন পাইলট বা একজন ট্রেনার থাকবে। তো মানে একজন ড্রাইভারের সাথে, একজন সার্টিফাইড ড্রাইভারের সাথে একজন নন সার্টিফাইড ড্রাইভার জাম্প করতে পারে। আমার পিছনে যেই এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে, ছোট একটা এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটে করেই হচ্ছে আমি উপরে যাব, মানে আমি সহ আরও যারা যারা আছে সব উপরে যাবে। তো এখানে মোটামুটি 4টা ফ্লাইট ওরা দেখাচ্ছে এখন পর্যন্ত, যে 4টা ফ্লাইট, 4টা ডিপার্চার হবে। তো সমস্যা হচ্ছে কি, উপরে বৃষ্টি হচ্ছে, নিচে বৃষ্টি হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমার পিছনে কোনো বৃষ্টি নেই, মানে এইখানে আসলে কোনো বৃষ্টিই হচ্ছে না, কিন্তু অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে। আর অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নাই, অপেক্ষা করতে হবে। আর সবাই যত ড্রাইভাররা আছে সব ড্রাইভাররা হচ্ছে গিয়ে এখানে ইয়ে করছে, তারাও এখানে বসে বসে আড্ডা দিচ্ছে বা খাওয়া দাওয়া করছে। এখানে কাজ নেই আর কি করবে, লাঞ্চ টাঞ্চ সেরে নিচ্ছে ওরকম আর কি। তো এমনিতে আমার ডিপার্চার যে এস্টিমেটেড ডিপার্চার টাইম, সেটাও প্রায় আরও 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, এখন থেকে আরও 1.5 ঘন্টা পরে হচ্ছে আমার এস্টিমেটেড ডিপার্চার টাইম। আবার যদি বৃষ্টির জন্য যদি লেট হয়ে যায়, তাহলে সেটা তো আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নাই, এখন আসছি এখানে, এটা তো করবো। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। আমি এইমাত্র জাম্প শেষ করে আসলাম, মাত্র ল্যান্ড করলাম। কানটা একটু বন্ধ হয়ে আছে, কারণ এত ফিট উপরে, মেঘের উপরে, মানে অন্যরকম একটা ফিলিং। এটা আসলে মানে এটা বলে বোঝানো যাবে না যে কী লাগে, মানে মানে এটার ফিলিংটা আসলে যে কি, ভিডিওটা আসুক, ভিডিওটা আসলে হয়তো ভালো করে বোঝা যাবে। আমার বাকি
ফ্লাইট মেম্বার মানে সবাই ল্যান্ড করে গেছে অলরেডি। আমি যাদের সাথে সকালে এসেছেন ওদেরও শেষ, এখন আমাকে আরও 20 মিনিট অপেক্ষা করতে হবে ভিডিও প্রসেসিং সার্টিফিকেট এগুলোর জন্য। বাট এটা আসলে মানে এটা বলে বোঝানোর কোনো এক্সপিরিয়েন্স না। এর কারণ হচ্ছে যখন উপর থেকে লাফতে আমি মানে ফ্লাই পর্যন্ত আমার কোনো ফিলিংই আমার হয়নি। ফ্লাই করে উঠছি, হ্যাঁ একটু কানে চাপ লাগছিল, একটু হচ্ছিলো, এটা হচ্ছিলো, কিন্তু যেটা হয় যে মানে ইসার পরে ফ্লাই মানে নিচে যখন জাম্পটা করা হয় আর কি, জাম্পটা করার সময়ে যেটা হয় যে মানে তখন আর কোনো কিছু থাকে না, তখন আর কোনো মানে একদম সব কিছু মানে কেমন একটা ফিলিং বলবো যে মানে কোনো কিছু নাই, নিজেকে নিজে ফিল করা যাচ্ছে না। এবার আমি এখন নিচে নামার পরে আমার কাছে মনে হচ্ছে আমার ওজন মধ্যে 10 কেজি কমে গেছে। মানে কেন এই ফিলিংটা হচ্ছে হয়তো জানি না, হয়তো মাথায় এই কী বলে বা বাতাসের চাপের কারণে হয়তো এটা হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার ওজন অলরেডি 10 কেজি কমে গেছে। মানে ফিল করতে পারতেছি না আমি কিছু, মানে এরকম একটা ফিলিং হচ্ছে। তো এবং নামার ল্যান্ড করার পরেই হচ্ছে জাস্ট এমনি আমার ওই লকার থেকে ফোন টোন সব কিছু বের করে ভিডিওটা করলাম। তো অন্যরকম একটা অনুভূতি, মানে এই অনুভূতিটা আসলে মানে কোনোভাবে বলে বোঝানোর জন্য মতো না। মানে মেঘের মধ্যে দিয়ে আমি পড়তেছি, আর যখন ঘুরিয়ে ঘুরে প্যারাসুটটা নিচে ল্যান্ড করছিল, মানে এক একটা টার্ন দিয়ে মানে ওরা যে সেট করে, মানে কোথায় নামবো ওই জায়গাটা যে সেট করে, প্রত্যেকটা সেটিংয়ের মধ্যে হচ্ছে মানে মনে হচ্ছে যে একটু করে ড্রপ ডাউন হয়, একটু ঘুরতেছে। মানে এটা আসলে বলার মানে কি বলবো, এই ফিলিংটা আসলে মানে এটা কোনোভাবেই মানে বলে বোঝানোর মতো না যে কী ফিলটা হচ্ছে। আর বিশেষ করে যখন উপর থেকে পড়লাম, মানে পড়তেছি কিছু বুঝতেছি না, মানে পরে কোথায় যাচ্ছি, যে মানে নিচে কিছু নাই, নিচে তো কিছুই দেখা যাচ্ছে না, 13,000 ফিট উপরে, ওখান থেকে তো নিচে নেমে আসলে দেখার কোনো কিছুই না যে দেখবো কি। তো যাই হোক, মানে চমৎকার একটা ফিলিং ছিল আর কি। যে প্রথম যখন ফ্লাইট থেকে মানে জাম্পটা করা হয়, জাম্প করার পরে হচ্ছে গিয়ে মানে প্রথমে কিছু বোঝাই যাচ্ছে না আমি কোথায় যাচ্ছি। তার আগে আরেকজন জাম্প করেছে, আমি ছিলাম হচ্ছে আমার যেই ফ্লাইটটা ছিল তার মধ্যে সবার প্রথমে হচ্ছে আমি জাম্প করি। আমার আগে হচ্ছে আমার মানে টিমের যে ক্যামেরা আমার যে ভিডিওটা যে করেছে সে আগে জাম্প করে, তারপরে হচ্ছে আমি জাম্প করি, আমি এবং আমার যে কী বলে আমার যে পাইলট বা আমার যে ট্রেনার সে জাম্প করে। তো এইভাবে আমরা জাম্প করি। তো তারপর আর আমার পিছনে হচ্ছে বাকি 3টা টিম, মানে তিনজন মানে মোট 6টা স্কাই ডাইভার আর একজন করে ক্যামেরাম্যান, সবাই স্কাই ডাইভিং করছে, তো সবাই স্কাই ডাইভার। তো এটা আসলে অন্যরকম একটা ফিল হয়েছে। আমি আসলে এই ভিডিওটা মানে তাড়াতাড়ি শ্যুট করছি এই কারণে, কারণ আমার এখন যে মনের যে ফিলিংসটা, এই ফিলিংসটা আসলে একটু পরে আমি আর বুঝাতে পারবো না। একটু পরে আমি মানে আমার আসলে আমি বুঝাতে পারবো না এই মুহূর্ত পর্যন্ত আমার যে ফিলিংসটা আছে। এই জন্য হচ্ছে এই শ্যুটটা আমি মানে মানে ক্যামেরাটা নিয়ে সাথে সাথে এই শ্যুটটা করতে আসছি, যাতে এই ফিলিংসটা অন্তত আমি রেকর্ড করতে পারি। আর বাদ বাকি যে জাম্পের যেই ব্যাপারটা সেটা তো থাকবেই, তাই সেই ভিডিওটা আসলে দেখতে পাবো আসলে কীরকম কী ভিডিওটা হচ্ছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, বৃষ্টির জন্য যদিও বেশ অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে ডিলে হয়ে গেছে, বাট তারপরেও ভালো ছিল। আর মানে মেঘের উপরে এইভাবে দেখা, মানে এটা আসলে মানে কী বলবো, এইভাবে পৃথিবী মানে এটা কল্পনাও করা যায় না। আমি আসলে জাম্প করার আগেও আমি বুঝি নাই যে এইভাবে আমি দেখবো বা এরকম কিছু একটা হবে। তো এটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ এক্সপিরিয়েন্স। আবার লাইফে করতে পারবো কিনা বা সময় সুযোগ সব কিছু হবে কিনা যায় না, তো করে ফেলেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর মানে সবসময় সুযোগ আসে না, আর এটা তো এত হাই রিস্কের একটা স্পোর্টস, মানে যতগুলো স্পোর্টস আছে এই স্পোর্টসের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস এবং মানে কি বলবো মানে অনেক বেশি মানে রিস্ক লেভেল এখানে অনেক বেশি। একটু থেকে কিছু হলে আসলে এখান থেকে মানে ফিরে আসার কোনো ওয়ে নেই, এরকম একটা স্পোর্টস এটা। তো যাই হোক, তারপরও যাক আলহামদুলিল্লাহ করে ফেলছি। এটা আসলে খুব একটা আমার নিজের একটা বাকেট লিস্টে একটা অনেক বড় একটা ইয়া ছিল যে এটা করা। তো এটা খুবই মানে কি বলবো, এটা এই জিনিস আসলে ওয়ান্স টাইম ইন আ লাইফ, মানে ওয়ান্স ইন আ লাইফ। মানে কথাবার্তা আমার জড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এরকম একটা সিচুয়েশন আছি আর কি। তো যাই হোক, আরও অনেক ড্রাইভাররা আছে, অনেক স্কাই ডাইভ করার জন্য অনেকে আসছে, হ্যাঁ, তো তারা কাজ করতেছে। ও আরেকটা কথা যেটা হচ্ছে, আমার যিনি হচ্ছে আমি যার সাথে ডাইভ করেছি, যিনি আমার পাইলট ছিলেন বা ট্রেনার ছিল, উনি হচ্ছেন একজন আর্জেন্টাইন মহিলা। তো প্রথম আগে জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো, বাংলাদেশ বলার পরে ও বলতেছে যে ইন্ডিয়া। আমি বললাম নো, বাংলাদেশ। পরে বলছে আই ডোন্ট নো হোয়ার ইজ বাংলাদেশ। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে ওয়ার আর ইউ ফ্রম,
তো বললো আর্জেন্টিনা, তো বলছি ডেফিনেটলি ইউ মাস্ট নো বাংলাদেশ। বলছে হাও। তো আমি বললাম যে লাস্টে ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশে এরকম এরকম ইয়ে করছে, এই ব্যাপারগুলো হয়েছে, বাংলাদেশে তো এরকম সাপোর্ট করছে এবং তোমার একটা অ্যাম্বিশিয়াস। দেন ও বলতেছে ও ইয়াস ইয়াস নাও আই ক্যান রিমেম্বার, ইয়াস ইয়াস বাংলাদেশ। তো ও খুব কোঅপারেটিভ ছিল। আর এটা আসলে এমন লেভেলে গিয়ে এমন একটা কাজ, এখানে যদি কেউ কোঅপারেশন না থাকে এবং ওদের মধ্যেও মারাত্মক লেভেলে কোঅপারেশন, ওখানে তো শব্দ কথা বললে তো শব্দ কিছু শোনা যায় না, ওরা ইশারায় ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ আছে, এই সাইন ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে হচ্ছে ওরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে, জাম্প করা কখন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে এতটুকু উপরে উঠছে, এখন উঠে নাই করব, বা এখন করতে পারবো, মেঘ আছে, এগুলো আমি বুঝতেছিলাম যে ওরা এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে ওরা এই ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি কী অর্থ সেটা বুঝতে পারতেছিলাম না, কিন্তু এটা বুঝতে পারতেছিলাম। যাই হোক, খুবই কোঅপারেটিভ ছিল, খুবই ভালো একটা সময় গিয়েছে, বেস্ট টাইম আমার এই মুহূর্তে লাইফের কী বলবো, যতগুলো বেস্ট মুহূর্ত আছে তার মধ্যে এইটা একটা। তো এই ফিলিংটা আমি খুব দ্রুত রেকর্ড করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে এই ফিলিংটা কতক্ষণ থাকে আমি জানি না। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো দেখা যাক ভিডিওটা আসলে আরও ডিটেলসে দেখা যাবে। To the camera. Okay, bye bye. Bye bye. See you later.